ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশের উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর তোমরা যে স্বর্ণপূর্ণি গল্পটা ধারাবাহিক চলছিল, আজকে তার শেষ পর্ব, অর্থাৎ তোমাদের বোধের তৃতীয় পর্ব। যাই হোক, আশা করছি আজকে শেষ করতে পারবো। তোমাদের যারা আমার পরিবারের সদস্য আছো এবং গল্প শুনতে ভালোবাসো তাদের মোস্ট ওয়েলকাম, এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হতে পারোনি তারা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো মূল বিষয়ে আসা যাক। আমরা যেহেতু 104 পাতা পর্যন্ত পড়েছিলাম, 5 পাতায় শুরু হবে, 4 পাতায় আমাদের একটু 104 পাতায় আমাদের একটু মনে করে দিচ্ছি যে এখানে যে গোয়েরিংয়ের কথা বলা হলো, হিটলারের পরেই একটা ভয়ঙ্কর গুন্ডা যাকে বলে, তার কবলে পড়েছিল আমাদের প্রফেসর শঙ্কু। তাই উনি বলছেন, যেখানে ধরা পড়েছিলেন, যে হিটলারের পরে আমার স্থান, পায়চারি শুরু করে বললেন গোয়েরিং, জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ একমাত্র আমি। জার্মানি পৃথিবীর মধ্যে এত বড় সারা বিশ্বকে ভয় পাই দিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করেছে, কার জন্য? আমার জন্য। জলে স্থলে অন্তরিক্ষে জার্মানির তুল্য শক্তিশালী দেশ আর নেই। সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর সবচেয়ে বড়, দ্বিতীয় প্রথম মহাযুদ্ধেও দেখেছি আমরা, সবচেয়ে বড় শক্তি জার্মানি, আর তার একমাত্র সৈনিককে গোয়েরিং। নিজের এই আত্মপরিচয় দিলেন। আমি চুপ করে রইলাম। তুমি এখন কোথায় এসেছো জানো? পায়চারি থামিয়ে আমার দিকে প্রশ্ন করলেন গোয়েরিং। আমি বলে, হ্যাঁ জানি, এটা কারিন হল। কারিন হল কি জানো? মনে হচ্ছে তোর বাসস্থান, তাছাড়া কি হবে? না, এটুকুই পরিচয় নয়, আরও জানো, কারিন ছিল আমার প্রথম স্ত্রী। কারিন কার্স্টপ পুরো নামটা। 1931-এ মৃত্যু হয়। কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ। আমি এটা কিনে একটা সুন্দর প্রাসাদ তৈরি করেছি। আজ এটা একাধারে কারিনের স্মৃতিসৌধ এবং আমার কান্ট্রি হাউস। অদূর ভবিষ্যতে কারিন হল হবে পৃথিবীর যে শ্রেষ্ঠ সৌধ আছে তার মধ্যে একটি। সারা বিশ্বের মানুষ এটা দেখতে আসবে। অনেকে প্রিয়তমার উদ্দেশ্যে এরকম বিরাট বিরাট সৌধ বানায়, যেমন আমাদের ভারতবর্ষে তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্য। মমতাজের প্রিয়তমা মমতাজের উদ্দেশ্যে শাহজাহান বানিয়েছিলেন। এখানেও তার স্ত্রী, প্রথমা স্ত্রী কারিনের নামে তৈরি করেছিলেন কারিন হল। যাই হোক, পুরো বোঝা গেল। আপাতত শেষ কথা, কিন্তু এটা বুঝতে পারছি যে গোয়েরিং কিন্তু একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা গোয়েরিং এর গম্ভীর গলায় উচ্চারিত হলো। 17 নম্বর ফ্রিড রিক্সট্রাসের ওই বর্বর ইহুদি স্টাইনারের বাড়িতে তুমি কি করছিলে আগে বলো। আসল প্রশ্ন এখানে। আমরা ইহুদিদের হত্যা করছি, আর তারা আমাদের শত্রু ইহুদি, আর তার বাড়ি তুমি কি করছিলে বলো। আমায় কয়েক মুহূর্ত ভাবতে হলো যে কোনটা বলবো, সত্যি বলবো নাকি বানিয়ে বলবো, কোনটা বলা ঠিক হবে। চিন্তা করলাম, তারপরে মনে হলো বানিয়ে বলে হয়তো এখনকার মতো রেহাই পেয়ে যেতে পারি, কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের মতো দুর্ধর্ষ গুপ্ত পুলিশের সময় মোটেই লাগবে না। এটা ভয়ঙ্কর গেস্টাপো পুলিশ বাহিনী। তাই সত্যমেব জয়তে, যদি জয় হয় সত্যের দ্বারা জয় হবে, মিথ্যার দ্বারা জয় কোনোদিন হয়নি, হবেও না। তাই যতটা পারি সাহস সঞ্চয় করে বললাম, পুলিশি অত্যাচারে প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা করার জন্য। আচ্ছা, আপনার মিরাকিউরোলে কি কাজ দিয়েছে? আমি সত্যিও হ্যাঁ, দিয়েছে। গোয়েরিংয়ের চোখ জল জল করে উঠল। যে জাতকে আমরা নির্বংশ করতে চলেছি পৃথিবী থেকে, তারই একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ। অনুকম্পা মানে কি? দয়া। ইহুদিরা কি, আর ইহুদিরা কি জিনিস তুমি জানো? আমি কিছু বলবার আগেই গোয়েরিং ইহুদিদের সম্পর্কে যে 5টা বিশেষণ ব্যবহার করলো, প্রত্যেকটাই অতি নোংরা নোংরা ওয়ার্ড। তাও শুনতে হলো আমাকে ওদের ভাষায়। যেমন গ্রাউসাম, নিডের, গ্রাইসিক, লিস্টিক, বেডেনগেলস, এর মানে হচ্ছে অসভ্য, হীন, লোভী, ধূর্ত, বিবেকহীন। যদিও
বাংলাগুলো শুনতে ভদ্রই লাগছে, কিন্তু অন্য ভাষায় বললে আমাদের খুব গায়ে লাগে। তোমাকে যদি বোকা বলি তোমার গায়ে লাগবে না খুব একটা, কি বোকা তুমি, স্টুপিড বলি, ইডিয়েট বলি, ননসেন্স বলি, এ প্রত্যেকটা রেগে যাবে যে আমাকে এরকম ইডিয়েট বলো, আমি এত ইডিয়েট করে রেগে যাবে, কি বোকা তুমি, রাখবে না, ননসেন্স রাখবে না। তাহলে আমরা এরকম আন্তর্জাতিক মানে শব্দগুলো খুব আত্মসম্মানে লাগে, সেই শব্দগুলো দিয়ে আমাকে গালিগালাজ করে। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমে বাড়ছিল। শেষ কথাগুলো হঠাৎ আমার মাথাটা আরও গরম করে দিল। আমি বললাম, দেখুন আমি জাত মানি না, আমি একজন বিজ্ঞানী, একজন ইহুদি বৈজ্ঞানিক, আমার আরাধ্য দেবতা, তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। সারা পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী আইনস্টাইন, এর নাম শোনেনি এমন কোনো মানুষই নেই সভ্য দুনিয়ায়। তিনি ইহুদি। কে কোন জাতের আমার দেবা দরকার নেই, গুণটাই আসল কথা। চোখের সামনে গোয়েরিংয়ের মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল রাগে। তুমি কি ভাবছো স্টাইনার রেহাই পাবে? ভাবছি না, তবে আশা তো করতেই পারি। তোমার আশা আমি পায়ের তলায় গুঁড়িয়ে দেব। স্টাইনারের মেয়াদ শুধু আজকের দিনটা মনে রেখো। একটি ইহুদিকেও আমরা পার পেতে দেব না। তারাই আমাদের দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল। আগাছার মতো তাদের এক একটাকে ধরে উপড়ে ফেলতে হবে। ইহুদিদের বিরুদ্ধে এ জাতীয় বিদ্বেষ বর্ষণ শুনতে আমার মোটেই ভালো লাগছিল না। আমি একটু কড়াসরি বললাম, হের গিওরিং, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি সেটা কি জানতে পারি? গোয়েরিং যেন কিঞ্চিত অপ্রতিভা হয়ে বলল, বিনা কারণে আনিনি আপনাকে এখানে। একটা উদ্দেশ্য ছিল একজন ভারতীয়কে আমার এই কান্ট্রি হাউসটা দেখানো। একজন ইন্ডিয়ান দেখুক আমি কত বড় সৌধ বানিয়েছি। এর আগে তো কোনো ভারতীয় দেখিনি। আসল উদ্দেশ্য নয় কিন্তু আমার। তাহলে গোয়েরিং অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছেন এক দৃষ্টিতে। আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয়? গোয়েরিং প্রশ্ন করলো আমাকে। তোমার মতো মোটা লোককে নিশ্চয়ই স্বাস্থ্যবান বলা চলে না, আর তোমার মতো ঘামতে আমি আজ পর্যন্ত পৃথিবী কাউকে দেখিনি। এই 10 মিনিটের মধ্যে দেখলাম 5 বার তুমি রুমাল দিয়ে মুখ মুছছো। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। অবশ্য আমি তো ডাক্তার নই, কাজে তোমার ব্যায়ামটা কি তা আমি আন্দাজ করতে পারছি না। গোয়েরিং হঠাৎ উত্তেজিত হয়ে গলার চরমে সপ্তমে চড়িয়ে বলল, তুমি কি জানো যে এই ঘামের জন্য আমাকে দিনে 8 বার 60 মানে জামা পরিবর্তন করতে হয়? তুমি জানো আমার ওজন 170 কিলো? মানুষের ওজন শুনেছি 80, 1 কুইন্টালই হোক ম্যাক্সিমাম, নাহলে স্বাভাবিক 60-70 কেজি গড় পূর্ণবয়স্ক। কিন্তু যখন শোনা যায় যে 1 কুইন্টাল 170 মানে 1 কুইন্টাল 70 কেজি, প্রায় 2 কুইন্টালের কাছাকাছি, তাহলে বুঝতে পারছি কি ভয়ঙ্কর। আর আজকে যা পড়ছে কোনো গল্প নয়, একেবারে বাস্তব সত্য। এখানের মধ্যে এতটুকু বাণী বলা হয়নি। ওনার ওয়েট ছিল 170 কিলো। ড্রেসে কাকে বলে জানো? জানি। ড্রেসে হচ্ছে ইংরেজি যাকে বলে গ্ল্যান্ড, আর বাংলায় এর নাম গ্রন্থি। ওই ড্রেসেই হলো যত নষ্টের গোড়া, বলল গোয়েরিং। যা ড্রেসে আছে তার কিন্তু ওয়েট এবং অতিকায় চেহারা হবে, এবং সে কিন্তু হাই প্রেশার এবং এরকম ঘামতে থাকবে। হ্যাঁ, সেটা আমার ডাক্তার জানে, কিন্তু নানা রকম চিকিৎসাতেও কোনো ফল দেয়নি আমার। অথচ আমি শারীরিক শ্রম যে করি না তা নয়, আমি হাঁটি, আমি টেনিস খেলি, যদিও যার সঙ্গে খেলি তাকে বলে দিতে হয় যে বল যেন আমার ওই হাতের নাগালে পড়ে, কারণ আমি তো দৌড়তে পারি না, হাতের মুঠোয় চলে আসে। এছাড়া আমি নিয়মিত শিকার করি, অথচ খাওয়া অতিরিক্ত আহার, কিন্তু মোটা হওয়ার এটা বড় কারণ। যে বেশি কেউ খায় তাহলে সেটা মোটা হওয়ার কারণ রয়েছে। গোয়েরিং একটুক্ষণ চুপ থেকে বলল, দেখুন সত্যি কথা বলতে খেতে আমি ভীষণ ভালোবাসি,
দিনে ওই 4 বার খাওয়া আমার দ্বারা হয় না, ঘন্টায় ঘন্টায় খায়। আর কি খায় জানেন? স্যান্ডউইচ, সসেজ, বিয়ার, এসব আনিয়ে খেতে হয়। কিন্তু আমি তো আরও অনেককে খাইয়ে জানি, যারা খেতে ভালোবাসে খাইয়ে বলি। তারা তো আমার মতো মোটা নয়, আর আমার মতো অনবরত ঘামেও না। এই অতিরিক্ত চর্বির জন্য কাজের কি অসুবিধা হয় তা কি তুমি আন্দাজ করতে পারছো? আমি কোনো মন্তব্য করলাম না দেখে গৈরিক আবার মুখ খুলল। তোমার ওষুধে কি কি অসুখ সারিয়েছে? এখনো পর্যন্ত ক্যান্সার, যক্ষা, উদরি মানে ডায়রি, পাতলা পায়খানা, এটা মরে যায় মানুষ, হাঁপানি, ডায়াবেটিস, যে রোগগুলো সারে না। ক্যান্সার মানে নো অ্যান্সার। এখন যক্ষা বা টিবির ওষুধ বেরিয়েছে, আগে ছিল না। উদরি রোগ যার হতো মরে যেত। হাঁপানিও মৃত্যুর সামিল। ডায়াবেটিসও সারে না যাদের এটা ধরেছে, সারা জীবন ওষুধ খেতে হয়। তা যদি হয় তাহলে তোমার ওষুধে আমার গ্ল্যান্ডের গোলমাল নিশ্চয়ই সারবে। এই গ্ল্যান্ড থেকে তো হচ্ছে, তো তুমি গ্ল্যান্ডটা ছাড়িয়ে দাও। এখন বলো, এই রোগটার জন্য কটা বড়ি খেতে হবে রোগীকে? দেখুন, সাধারণত দুটোই খেতে হয়, আর একবারই খেতে হয়। কদিনে ফল পাওয়া যায়? আমার অভিজ্ঞতা দিন কি 24 ঘন্টার বেশি লাগে না। ওষুধ তোমার কাছে আছে, আমার সব কিছুই তো সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল। তাহলে দুটো আমাকে দাও, আমি এক্ষুনি খাবো। ওষুধ আমি দেব গৈরিক, কিন্তু আমার তো শর্ত আছে। কি তোমার শর্ত? আমার শর্ত, কাল আপনি প্রফেসর স্টাইনার এবং তার ছেলে এবং মেয়েকে প্যারিসে যাবেন, তাদের কোনো বাধা দেবেন না। আমি চাই ওরা নিজের দেশে ফিরে যাক। তুমি যথাস্থানে আদেশ দাও যে তাদের জন্য কেউ বাধা না দেয়, ব্যাস এটুকুই, অন্য কোনো পারিশ্রমিক নয়। মানুষের জন্য আমি এটা করতে চাই। এবার গৈরিক মুখ শুধু লাল হলো না, সেই সঙ্গে সর্বাঙ্গে কাঁপুনি ধরলো। ও ছাড়বে না। তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর কাঁপিয়ে বলল, 200 বছর ধরে যে জাত পরাধীন আছে তাদেরই একজনের এত বড় স্পর্ধা। এরই আমি এই ব্যক্তিকে এবং ব্যাগ সার্চ করতে চাই। তুমি এর দিকে রিভলভার তাক করে থাকো। এরিকের অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিলাম। এবার সে দ্রুতপদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বের করে আমাদের উঁচিয়ে ধরল। এবার গৈরিক আমার দিকে এগিয়ে আসতে আমি হাত তুললাম। হল্ট হের গৈরিক। গৈরিক থতমত খেয়ে গেল। বুঝতে পারিনি হাতে রিভলভার নিয়ে আক্রমণ করবে। মানে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম, এই অবস্থায় যা বললে কাজ হবে সেটাই বলবো। এ ওষুধ স্বপ্নে পা ওষুধ। হের গৈরিক অকম্পিত কণ্ঠে আমি বললাম, যে গাছ থেকে এ ওষুধ তৈরি হয় সেটা কোথায় পাওয়া যায় তাও আমি স্বপ্নে জেনেছি। এটাও জেনেছি যে অনিচ্ছা সত্ত্বেও এ ওষুধ প্রয়োগ করলে এর ফল তো ভালো হবেই না, বরং অনিষ্ট বা ক্ষতি হতে পারে। তুমি কি চাও যে তোমার 8-এর জায়গায় 12টা শার্ট বদল করতে হবে? কাজে রিভলভার দেখিয়ে কোনো ফল হবে না। হের গৈরিক, তুমি যাকে রিভলভার দেখাচ্ছ বলো রিভলভার সরিয়ে নিতে, এরিককে সরে যেতে বলো। তারপর আমি বাক্স থেকে ওষুধের শিশি বের করব। তারপর তুমি ফোন করে স্টাইনারের পথে বাধা দূর করবে। তারপর আমি তোমাকে ওষুধ দেব। বুঝতে পারছো? তুমি ভাবছো ওষুধটা খেয়ে নিয়ে তুমি মুক্তি পাবে, তা তো হবে না। তোমার ঘাম আরও বেড়ে যাবে, তোমার শার্ট 8-এর থেকে 12 হয়ে যাবে। তা তুমি চাও তোমার ক্ষতি হোক? আচ্ছা, না চাও তাহলে আমার কাজটা উদ্ধার করো, তোমাকে বাঁচাবো। আমার কথাটা গৈরিকের মগজে ঢুকতে সময় নিল। তারপর এরিককে রিভলভার নামানোর জন্য ইশারা করে টেবিল থেকে টেলিফোনটা তুলে বলল, আন্টনকে দাও। এরপরে টেলিফোনে যা কথা হলো তাতে বুঝলাম আন্টন নামধারী ব্যক্তিকে বলা হয়েছে স্টাইনারের পলায়নের পথে বাধা সৃষ্টি না করতে। টেলিফোন রেখে গৈরিক টেবিলে রাখা ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢেলে সেটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো। দাও, এবার তোমার ট্যাবলেট দাও, তবে 2টো নয় 4টে চাই। আমি ব্যাগ খুলে শিশি থেকে
4টা বড়ি বার করে গোয়েরিংয়ের হাতে দিলাম। গোয়েরিং সেগুলো একবারই গিলে ফেললো। আমি বললাম, এবার আবার ছুটি তো? মোটেই না, জলদ গম্ভীর কণ্ঠে বলল গোয়েরিং। মানে এত সহজে ছুটি তুমি পাবে না। 2 দিনের মধ্যে যে দেখি আমি আর ঘামছি না, তাহলে বুঝবো তোমার ওষুধে কাজ দিয়েছে। 2 দিনের মধ্যে তোমার বডির আমি কেমিক্যাল অ্যানালাইসিস করা হবে। যদি আমি বাধা দিয়ে বললাম, অ্যানালাইসিস তো আমি লন্ডনেই হয়ে গেছে, তাতে জানা গেছে যে বডিতে একটা বিশেষ উপাদান আছে যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। অতএব এবার গোয়েরিং বাধা দিল আমাকে। আরে ব্রিটিশরা নিপাত যাক, আমাদের ল্যাবরেটরির সঙ্গে লন্ডনের ল্যাবের তুলনা করছো, আমরা অনেক উন্নত। ব্রিটিশকে বলছো জানে না কিছু। যদি সেই অচেনা উপাদানকে তোমাদের ল্যাবরেটরিতে চিনতে পারে, তাহলে তুমি কি করবে? আরে কৃত্রিম উপায়ে বড়ি তৈরি করব, তারপরে বাজারে ছাড়বে? মোটেই না। এই ওষুধ ব্যবহার করবে শুধু আমার পার্টির লোক। যারা পার্টির মাথায় রয়েছে তারাও আমাদের নানা রকম রোগে ভুগছে। প্রত্যেক বক্তৃতার পরে হিটলারের রক্তের চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। গোয়েবেলসের ছেলেবেলায় প্যারালাইসিস হয়েছিল, তাই সে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। পার্টির প্রচার সচিবের পক্ষে এই খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো নেতা চলা বড়ই অশোভন। ওকে সোজা হাঁটতে হবে। হিমলারে হিস্টেরিয়া আছে। যখন তুমি কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়, এত বড় নেতা মঞ্চে উঠে বক্তব্য রাখতে তো অজ্ঞান, কাঁপতে মৃগী রোগীর হাত বাজে অজ্ঞান হয়ে গেল, এবং মাথার যন্ত্রণায় প্রচণ্ড ভোগে। কাজে ল্যাবরেটরির রিপোর্ট যতদিন না আসে ততদিন তোমাকে এখানে থাকতে হবে। জায়গা তোমার ব্রেকফাস্ট হয়েছে? ব্রেকফাস্ট করে এসেছো? না। আমি শার্ট বদল করতে একটু উপরে যাচ্ছি, আমার লোককে বলে দিচ্ছি তোমার ব্রেকফাস্ট এখানে এনে দেবে। গোয়েরিং ঘর থেকে বেরিয়ে গেল। কে জানতো বার্লিনে এসে আমাকে এদের খপ্পরে পড়তে হবে। স্যান্ডার্সকে যে খবর দেবো তারও উপায় নেই। কবে যে ফিরতে পাবো তাও জানি না। আর সবচেয়ে খারাপ লাগছিল এটা ভাবতে যে যদি এরা সে অজ্ঞাত উপাদানকে চিনে ফেলতে পারে, তাহলে আমার সাধের স্বর্ণকর্ণী দুর্বৃত্ত ন্যাৎসি রোগ সারানোর কাজেই একমাত্র ব্যবহার হয়ে যাবে। সব স্বপ্ন শেষ হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ এরিখের দিকে চোখ পড়তে দেখি। সে ভারী অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে আছে। ভাবটা যেন সে কিছু বলতে চায়, আর এবং তার জন্য সাহস সঞ্চয় করতে হয়তো, তার দেখে মনে হচ্ছে। 2 চোখে চোখাচোখি হবার কয়েক মুহূর্তের মধ্যে এরিক চেয়ার থেকে উঠে কেমন অনুনয়ের দৃষ্টি নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। কি ব্যাপার এরিক? হের প্রফেসর, কাতর কণ্ঠে এরিক বলল, আজ 1 মাস হয়ে গেল আমার এক ব্যারাম দেখা দিয়েছে। ব্যারামার রোগ, যার ফলে হয়তো আমার চাকরি আর থাকবে না। কি ব্যারাম? এপিলেপসি। এপিলেপসিও এক ধরনের মৃগী রোগ। এই মৃগী রোগ মানে ওই হাত পা কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাওয়া। বিশ্রী ব্যারাম এটা, কিন্তু রোগটা মোটেই ভালো নয়। আচমকা আক্রমণ করে, আর তার ফলে বহু মানুষ দাঁত খিচে অজ্ঞান হয়ে পড়ে। 3 বার এটা হয়েছে, বলল এরিক। কপাল জোরে কাজের সময় হয়নি। যদি কাজের সময় হতো কি হতো? তুমি জলে স্নান করতে এসেছো, তখন যদি কি হয়? রাস্তায় হাঁটছো, যে কোনো মরে যাবে। রাস্তায় হাঁটছো, গাড়ি চাপা মরে যাবে, খুব ডেঞ্জারাস। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু সারতে নাকি সময় লাগবে। দুশ্চিন্তা, রাত্রে তোমার ঘুমিয়ে আসে না। দোহাই প্রফেসর, তুমি ছাড়া আমার গতি নেই। ব্ল্যাক শার্টের এই দশা দেখে আমার হাসিও পেল, মায়াও পেল। সিসি আমার পকেটেই ছিল। 2টো বড়ি বার করে এরিককে দিলাম। ফিয়ের এবিটে ফিয়ের। এও 4টে চাইছে, দিলাম আরও 2টো, খা। এরিক সেগুলো গিলে আন্তরিকভাবে আমাকে ধন্যবাদ জানিয়ে আমার নিজের জায়গায় গিয়ে বসলো। গোয়েরিং শার্ট বদল করতে গেছে। কত সময় লাগবে? মিনিট 10। আমি সোফায় হেলান দিয়ে বসে বা পা ডান পায়ের উপর তুলে প্লাস্টারের নকশা করা সিলিং দিকে চেয়ে আছি, এবং গত 24 ঘন্টা কি কি কাজ করেছি তা ভাবতে লাগছে। কি অদ্ভুত অভিজ্ঞতা! একদিন যা খবরের কাগজের পাতায় পড়েছি, এখন তার সবই দেখছি চোখের সামনে। সময় আছে দেখে সুটকেস থেকে আমার
নোটবুকটা বার করে বার্লিনের ঘটনা লিখতে শুরু করলাম। বোম্বাই থেকে জাহাজে ওঠার সময় থেকে আমি ডায়েরি লিখতে শুরু করেছি। খানিকটা লিখে একটা অদ্ভুত শব্দ পেয়ে থেমে গেলাম। আমার দৃষ্টি এরিখের দিকে ঘুরে গেল। আমার মাথা নুয়ে পড়েছে বুকের উপর। শব্দটা হচ্ছে তার নাক ডাকা। বোঝো, এমন কর্তব্যনিষ্ঠ সদাতৎপর পুলিশ, সেও কিনা আমাকে পাহারা দিতে ঘুমিয়ে পড়ল। গৈরিং এসে দেখলে তো তুলকালাম কাণ্ড করে দেবে, কিন্তু গৈরিং আসবে কি, এটা প্রশ্নের চিহ্ন। আমার কেমন সন্দেহ হচ্ছে যে 4টা বড়ি একটু ওভারডোজ হয়ে গেল না, এবং প্রয়োজনের বেশি খাওয়ার একটা ফল আছে যে প্রথম অবস্থায় ঘুমে ঢলে পড়ে। আমি যে একদিন 2টো দিয়ে এসেছি সেটা তো আন্দাজে, আর প্রথম বেড়ানোয় 2টো কাজ দেওয়ায় প্রত্যেকবার 2টো বেশি কাউকে দিয়ে দিই। ও তো 4টা চাইলো, কি করবো, দিতে হলো আমাকে। মরুকার বাঁচু, বাঁচবে জানি, কিন্তু ঘুমটা তো হবে। আরও 5 মিনিট আমার দিনলিপি শেষ করে আমি উঠে পড়লাম। এরিখের নাসিকা গর্জন এখন আগের চেয়ে বেড়ে গেছে। গৈরিং যখন এখনো এলো না, তখন আমার ধারণা বদ্ধমূল হলো যে হয়তো সে ঘুমিয়ে পড়েছে। আমি নিঃশব্দে ঘর থেকে বেরোলাম। বড় হলটে পা দিতে দেখলাম একটা চাকর ব্রেকফাস্টের ট্রে হাতে করে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে ঘরের বাইরে দেখে একটু অবাক হয়ে সে বলল, এর স্ট্রুফুক এর প্রফেশন। ফ্রুস্টুক হলো ব্রেকফাস্ট ওদের ভাষায়। আমি বললাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মনিবের কেন এত দেরি হচ্ছে বলতে পারো? ইয়া ইয়া কেন? এর স্লেপ্ট, অর্থাৎ তিনি স্লিপ নেই, ঘুমোচ্ছেন। অর্থাৎ আমার ধারণা নির্ভুল। আমি বলেছিলাম ঘুমিয়ে যাবে। আমি চাকরকে বললাম, ব্রেকফাস্ট তুমি টেবিলের উপর রেখে দিতেন। চাকর ট্রে সমেত ওই রিসেপশন রুমে ঢুকে গেল। কপাল জোরে এই সুযোগ জুটেছে, এটা সব ব্যবহার না করলেই নয়। আমি হল থেকে বাইরে এলাম। এই যে ডায়মলার দাঁড়িয়ে আছে, গাড়ির চালক পকেটে হাত দিয়ে তার পাশে পাইচারিও করছে। নামকরা কোম্পানি গাড়ি ডায়মলার। আমি এগিয়ে গেলাম, কি করবো তা স্থির করে ফেলেছি। আমায় আসতে থেকে ড্রাইভার দাঁড়িয়ে পড়লো। পকেট থেকে তার হাত দুটো বেরিয়ে এলো। সে অবাক হয়েছে, আমার আশাটা হিসেবে বাইরে ছিল। আমি এগিয়ে গিয়ে ওর সামনে দাঁড়ালাম, বললাম, আমাকে বার্লিন নিয়ে চলো, যেখান থেকে আমি এসেছি। ড্রাইভার হা হা করে উঠে, কিসে 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 নাইন ইক কার্ডে স্নেকড। না, আমি তা করতে পারি না, কারণ প্রভু আমাকে অনুমতি দেয়নি। এবার পারো। দেখতে পাচ্ছ হাতে কি আছে। পকেট থেকে স্যান্ডার্সে যা সে লুগার অটোমেটিক বার করে ড্রাইভার দিকে উঁচিয়ে ধরেছি। ওই মুহূর্তে ড্রাইভারের মুখ ফ্যাকাস হয়ে গেছে। ইয়া 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 ভয়ে ডাক্তার আসো, দরজা খুলে দিল। আধ ঘন্টার মধ্যেই 17 নম্বর ফ্রিড রিক্সটাসে আমি পৌঁছে গেলাম। স্টাইনার পরিবারের 3 জনই আমার জন্য গভীর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিল। আমি বেঁচে আছি না মরে গেছি। প্রফেসর স্টাইনার আমাকে জড়িয়ে ধরলেন। নরবার্ট বলল, কি ব্যাপার, কোথায় তোমায় নিয়ে গিয়েছিল? আমি সংক্ষেপে সমস্ত ঘটনা বললাম। তোমরা এক্ষুনি হাত জোড় শুরু করো, কালি প্যারিস চলে যাও। তোমরা এখনই তোড়জোড় শুরু করে দাও, মানে কাজকর্ম বাগাবাগি। তোমরা এখনই তোড়জোড় শুরু করে দাও আর কালি প্যারিস চলে যাও। কেউ তোমাদের বাধা দেবে না, সেই কাজ আমি করে এসেছি। আমি আজই বিকেলের প্লেনে লন্ডনে ফিরে যাব। নরবার্ট, তুমি দয়া করে বুকিংয়ের ব্যবস্থাটা করে দাও। বিকেল 4টায় ফ্লাইটের উড়ন্ত প্লেনে বসে বুঝলাম মনের মধ্যে 2টো বিপরীত ভাবের দ্বন্দ্ব চলছে আমার কাছে। অন্তত একটা ইহুদি পরিবারকে নাৎসি নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পেরেছি, এটা ভেবে মনের মধ্যে যেমন আনন্দ হচ্ছে, তেমনি অভক্তি হচ্ছে এই ভেবে যে আমার ওষুধের ফলে 2টো নরপিশাচ, যাতে আমি দু চোখে সহ্য করতে পারি না, ওরা বেঁচে গেল। আমি চাইনি ওরা বাঁচুক। স্যান্ডার্স ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি ফিরব। বার্লিনে কি হলো জানবার জন্য সকলে উৎসুক। তোমার যাত্রা সফল কিনা সেটা আগে বলো। আমি বললাম, একদিক থেকে অভাবনীয় সফল। স্টাইনার সুস্থ এবং তাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। ব্রাভো, সফল। কিন্তু সেই সঙ্গে আরেকটা ব্যাপার আছে যেটা শুনে তুমি মোটেই খুশি হবে না। কি? তোমার অনুমানে ছিল না স্যান্ডার্স,
তোমাকে ন্যাস্তির খপ্পরে পড়তে হয়েছিল? একদম ঠিক। আমি ব্ল্যাক শার্ট গোয়িং এর সংক্রান্ত ঘটনার একটা রুদ্ধশ্বাস বর্ণনা যা ঘটলো তা দিলাম। 4টে করে মিরাকিউরাল বডি যদি শুধু ওদের ঘুম পাড়িয়ে আমার পালবার সুযোগ করে দিতে পারে তাহলে কথা ছিল না। সেই সঙ্গে ওই দুটি পাষণ্ডের 2 বিশ্রী ব্যারাম সারিয়ে দিল ভাবতে আমার মনটা বিষিয়ে উঠছে। তুই বিশ্বাস কর স্যান্ডার্স, আমি চাইলেও আর বেঁচে যাক। কি দেখি স্যান্ডার্সের ঠোঁটের কোণে এত হাসি কেন? এবার সে তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আমার অচেনা একটা শিশি বার করলো। আর খুব ভালো করে মন দিয়ে শোনো, সেটা সাদা বড়ি। এই নাও তোমার মিরাকিউরাল। মানে খুব সহজ। সেদিন তুমি আর ডরথি বেরোলে, আমি প্রবন্ধ লেখার জন্য রয়ে গেলাম। সেই ফাঁকে আমি তোমার বাক্স খুলে তোমার শিশি থেকে মিরাকিউরাল বার করে তার জায়গায় অব্যর্থ ঘুমের ওষুধ সেকোনালের বড়ি ভরে দিয়েছিলাম। চিঠি হিসাবে নিচ থেকে হয় ঘুমের ওষুধ। এটা কিন্তু মিরাকিউরাল নয় যে খেয়েছে। একসঙ্গে 4টা সেকোনালের বড়ি খেলে যে মারাত্মক ব্যাপার হবে বুঝতেই পারছো। 10 মিনিটের মধ্যে নিদ্রা অবধারিত। আর কতক্ষণ ঘুমের ঠিক নেই। মাই ডিয়ার সদ্গু, তোর মহৌষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে আমি এটা চাই না। আমি জানি তুই মহৎ ব্যক্তি, কিন্তু আমি তো চাই না এটা। তাই ইচ্ছে করে তোকে বলিনি। আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল, দুঃখটাও দূর হয়ে গেল। স্যান্ডার্সের হাতটা মুঠো করে ধরলাম। মুখে আমি কিচ্ছু বলতে পারলাম না। গল্প তোমাদের এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমাদের 3টে পার্টে আজকে শেষ পার্ট, ঠিক আছে? এবং এখান থেকে তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করবে। আর যখনই সময় পাবে বারবার ধরে তোমরা কিন্তু এই 3টে পার্টই শুনতে থাকবে। আর এরপরে তোমাদের থাকছে 9ম শ্রেণীর যে 3rd সাবমিটিভ বা 3য় পর্যাবৃত্তি মূলনে কী কী পরীক্ষায় প্রশ্ন সব স্কুলে আসবে তার একটা লাস্ট সাজেশন আমি দিচ্ছি। শুধুমাত্র শঙ্কুর ডায়েরি নয়, তৈরি হচ্ছে গোটা 9-এর বাংলা, ইতিহাস, ভূগোল, গোটা আর্টস বই। সঙ্গে থাকো, সব কিছু পাবে। এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো। আবার বলছি গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।